রাতে খাওয়ার পরে মনে মনে ভাবতে লাগলাম, ভাইয়া আমার সাথে এমন কেন করলো? আমি তো তার কিছু করিনি, যে কারণে আমাকে বাসা থেকে বের করে দিল, তাও আবার কোনো এক মিথ্যা অপবাদে। আমি কি আর কখনোই আবার আগের জায়গায় যেতে পারবো না? সারা জীবন কি এভাবেই থাকতে হবে কোনো এক মিথ্যা অপবাদ নিয়ে? এটা চিন্তা করে চোখে জল এসে গেছে। চোখটাও বিশ্বাসঘাতকতা করে, না চাইলেও কেন যেন চোখের জল আসে। অনেকদিন তো হলো মায়ের সাথে কথা বলি না, তাই আমি আমার ফুফাতো ভাইকে কল দিলাম, আর পরক্ষণে সে রিসিভ করলো। আমি বললাম, কেমন আছিস? আরাফাত বলল, ভালো আছে, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি বললাম, আমি আবির। শোন, মা কেমন আছে? আবির বলল, তেমন ভালো না, তোর কথা অনেক বলে। তবে শুন, তোর এই ব্যাপারে বাহিরের কেউ জানে না। যদি কেউ তোর কথা জিজ্ঞেস করে তাহলে কিছু একটা বলে দেয়। এই তো সেদিন আমি তোদের বাসায় যাই, আর দেখি রায়পুরে তোর যেই খালামণি থাকতেন তারা এসেছেন। তখন তিনি তোর কথা বলছিলেন। তোর খালামণি বলল, আপু তোমার ছোট ছেলে মানে আবিরকে তো দেখছি না। তখন আম্মু বলল, ও ওই তো ওর ভাইয়ের সাথে রাগ করে বাসা থেকে চলে গেছে। একদিন মারামারি করেছিল আবির, তাই তাকে ওর ভাই মারে, প্লাস অনেক কথা বলে, যে কারণে বাসা থেকে চলে যায়। আর কেমন যেন বাসার আলোটা নিভে যায়। এই বলে আম্মু কান্না করে দিল, আর বলল, আবার যে কবে ফিরে আসবে আল্লাহ জানে। আরাফাত বলল, সেখানে থাকার কিছুক্ষণ পরে আমি চলে আসি, আর তুই বল কেমন আছস, কোনো টাকা পয়সা লাগলে বলিস। আমি মনে মনে বললাম, এই হলো বন্ধুত্ব, যেখানে সবকিছু হয় ক্ষুদ্র ক্ষুদ্র। আমি বললাম, আমি ভালো আছি, আর আমার টাকার কোনো প্রয়োজন নেই। আরাফাত বলল, আচ্ছা লাগলে বলবি। আমি বললাম, ঠিক আছে। আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। আর মায়ের সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তাই মায়ের ফোনেই ফোন দিলাম, কিন্তু ফোনটা তো এখন বন্ধ। এখন কি করি? ও, ভাবির ফোনে একবার ফোন দিয়ে দেখি কি করা যায়। যেই ভাবা সেই কাজ, তাই ভাবির ফোনে ফোন দিলাম। ফোন রিসিভ হলো। আমি বললাম, হ্যালো ভাবি, কেমন আছেন? ভাবি বলল, কে? আবির। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো আছি। মা কই? মার কাছে একটু দেওয়া যাবে? মার কথা শুনতে অনেক ইচ্ছে করতেছে। আর ভাই কই? ভাবি বলল, তোমার ভাই বাড়িতে নেই, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। আর হ্যাঁ, মা এখানে আছে, কথা বলো। আম্মু বলল, কে ফোন করেছে? ভাবি বলল, দেখো কে ফোন করেছে। আমি বললাম, কেমন আছো মা? আম্মু বলল, কে? আবির। এই বলে আম্মু কেঁদে দিল। আমি বললাম, আম্মুর কথা শুনে আমারও চোখে পানি চলে এলো। আম্মু বলল, বাবা তোকে ছাড়া আমি ভালো নেই, তুই চলে আয়, না হলে তুই কই আছস বল, আমি তোকে নিয়ে আসবো। আমি বললাম, না আম্মু, যে অপবাদ নিয়ে আমি এসেছি তা মিথ্যা প্রমাণ না করা পর্যন্ত আমি আসবো না। তবে চিন্তা করো না, আমি ভালো আছি। আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না, কারণ আর কিছু সময় কথা বললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে না গিয়ে আঙ্কেলের সাথে অফিসে গেলাম। অফিসে গিয়ে আমি অবাক, কারণ আজকে সকল কর্মীরা তাদের কাজে মনোযোগী। তা দেখে আমি আর আঙ্কেল অনেক খুশি। কিন্তু এভাবে তো চলে না, একজন ম্যানেজার লাগবে, তাই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো। পত্রিকায় বিজ্ঞাপন দেখে অনেকজনই আবেদন করলো, আর 2 দিন পরে পরে ইন্টারভিউ। আপনাদের কাছ থেকে 2 দিন স্কিপ করি। 2 দিন পর আঙ্কেল আমাকে ইন্টারভিউ নিতে বলে, যে কারণে আমি ইন্টারভিউ নিতে যাই। বলে রাখা ভালো, আমি এক জায়গায় গিয়েছিলাম, যে কারণে আসতে একটু লেট হয়ে যায়। আমি গিয়ে 4th ব্যক্তিকে ম্যানেজারের পদ দিলাম। ও আপনারা তো বুঝতেই পারছেন না, চলেন ফ্ল্যাশব্যাকে যাই। এদিকে 8-10 জন লোক বসে আছে, কখন ইন্টারভিউ শুরু হবে। তো তারা একে অপরের সাথে কথা বলছে। প্রথম জন বলল, আজকাল চাকরির যে অবস্থা, ঘুষ ছাড়া চাকরি খুব কষ্টকর। দ্বিতীয় জন বলল, আমি 10 লক্ষ টাকা জমিয়ে রেখেছি ভালো কোনো চাকরির জন্য। তৃতীয় জন বলল, এখন টাকাই সব, টাকা দিলে চাকরি হবে, না হলে নাই। আপনি চাকরি পেলে কি করবেন? চতুর্থ জন বলল, সব জায়গায় টাকা দেখে না, অনেক জায়গায় যোগ্যতাও দেখে। আর আমি নিজের জন্য না, এই কোম্পানির জন্য যা করার করব, কেননা এর দ্বারা আমার জীবন চলবে। যে কারণে এখানে চাকরি হলে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব, এমনকি নিজের জীবনও দিয়ে দিব। পঞ্চম জন বললেন, আমি এখানে কাজ করে নিজের জীবন গড়ব। আর কয়েকজন আরো অনেক কথা বলল, আর আমি ওদের সাথে বসে বসে ওদের কথা শুনছিলাম। তবে মাস্ক পরে থাকায় অফিসের কেউ চিনতে পারেনি। আরো একটা কারণ আছে, কেননা আমি অফিসে এর আগে মাত্র একদিন এসেছিলাম। তো উপরের বর্ণনা অনুযায়ী আমি যখন চতুর্থ ব্যক্তিকে সিলেক্ট করলাম, তখন কয়েকজন বলল, আপনি না আমাদের সাথে ইন্টারভিউ দিতে এসেছেন? তখন আমি বললাম, আমি আপনাদের ইন্টারভিউ নিতে এসেছিলাম। আর ওর কথা ঠিক আছে, যে কারণে তাকে সিলেকশন করেছি। আমি তাকে নিয়ে গেলাম আঙ্কেলের রুমে, আর সব কথা বলে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম, আর বললাম কালকে থেকে ডিউটিতে আসতে। পরের দিন আঙ্কেল আর অফিসে গেল না, তাই আমি একাই গেলাম অফিসে। ধরতে গেলে আমিই বস। আমি অফিসে বসেছিলাম। অয়ন বলল, স্যার আসতে পারি? আমি বললাম, আসো, ওখানে বসো। অয়ন বলল, ধন্যবাদ স্যার, আমার কি কাজ করতে হবে বলেন। আমি তাকে সকল কাজ বুঝিয়ে দিলাম। এখন বলেন তো অয়নকে? অয়ন হলো একজন নতুন ম্যানেজার, যাকে কালকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ কয়েক মাস পর আমার প্রথম বর্ষের ফাইনাল এক্সামের রেজাল্টের পরের দিন অনন্যাদের বাড়ি থেকে বের হয়ে অজানা গন্তব্যে পা বাড়িয়েছি। আপনারা তো বুঝলেন না কেন বের হলাম, তা না হয় পরে জানবেন। ভাবছিলাম কেন আমার সাথেই এমন হয়, আমি কি এমন করেছি যে মিথ্যা অপবাদে বাসা থেকে বের হওয়া লাগলো। আর এদিকে আমার ভাই রাজ মনে মনে বলে, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু তুই তো আমার আপন কেউ না, যে কারণে তোর সাথে এমন করেছি। কিন্তু তুই তো আমার আপন কেউ না, যে কারণে তোর সাথে এমন করেছি। আমি চাইনি এই বিশাল সম্পত্তির অধিকারী অন্য কেউ একজন হোক, আর আমার এই পাপ জীবনে ক্ষমার অযোগ্য। জান্নাত মনে মনে বলল, আবির, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি, কিন্তু আমি কি করব?
তখন তো আমার করার কিছু ছিল না, আমার কোনো দোষ ছিল না। কয়েক মাস পর আজকে অনন্যাদের বাসা থেকে বের হয়ে অজানা গন্তব্যে হেঁটে চলেছি। তো কয়েক মাস আগের ফ্ল্যাশব্যাকে ঘুরে আসি কি কি হয়েছিল। ওই নতুন ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিয়ে বাসায় আসলাম। আজ শরীরটা ক্লান্ত লাগছিল, যে কারণে বাসায় এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পরের দিন অফিসে না গিয়ে কলেজে গেলাম। আর বলে রাখি, আমি যেদিন অফিসে যাই সেদিন আঙ্কেল অফিসে যান না, তাই আজকে আঙ্কেল অফিসে গেছেন আর আমি যাইনি। আমি কলেজে গিয়ে আড্ডা দিচ্ছিলাম, তখন একজন বলল আমরা সবাই কোনো এক জায়গা থেকে ঘুরে আসি। আমি অনন্যার দিকে তাকালাম, সে বলল যাবে, তাই আমিও বললাম কোন জায়গায় যাবি? সবাই বলল কক্সবাজার যাবে, তাই আমি কিছু বললাম না। যদিও আমি কক্সবাজার অনেকটা জায়গায় চিনি, কিন্তু কিভাবে চিনি তা এখন বলবো না, আস্তে আস্তে জানতে পারবেন। তাই কবে যাওয়া যায় তা ঠিক করতে লাগলাম। আমরা বেশ কয়েকজন, আমি, অনন্যা, লাকি, রাহাত, মেহেদি, রাফি, সাইমা, সারা আলী, তালিমা, এই 10 জন যাব। তা সবাই ঠিক করলাম এক সপ্তাহ পরে যাব। সেই দিনের মতো ক্লাস করে বাসায় আসার সময় দেখলাম একটা ছোট মেয়ের বয়স 10-11 হবে, ফুল বিক্রি করছে। আমি ওর কাছে গেলাম, দেখলাম রজনীগন্ধা ফুল। মেয়েটি বলল ভাইজান ফুল নিয়ে যান, একদম টাটকা ফুল নিয়ে যান ভাইজান। আমি ওর কাছে গেলাম, কয়েকটা ফুল ছিল, কিন্তু আমি ওর কাছ থেকে 5টা ফুল নিলাম আর তাকে টাকা বেশি দিলাম। তবে হ্যাঁ, অনন্যা আমার পাশেই ছিল আর আমি ফুলগুলো ওর জন্যই নিয়েছি। ফুলগুলো নিয়ে হাঁটতে লাগলাম, তখন অনন্যা বলল আচ্ছা ফুলগুলো নিলে কেন? আমি বললাম তোমার জন্য নিয়েছি, আর এটা তো তোমার প্রিয় ফুল। অনন্যা বলল এই 1 মিনিট, তুমি জানলে কিভাবে? আমি বললাম তোমার মনে আছে যেদিন তোমার বাসায় ছাদে প্রথম যাই সেদিন তুমি বলেছিলে তোমার প্রিয় ফুল রজনীগন্ধা, কিন্তু তোমার কাছে এই ফুল নেই কারণ তুমি লাগানোর পরে মারা গিয়েছিল। অনন্যা বলল ও। আমি তাকে ওই ফুলগুলো দিলাম আর তাকে দেখে বোঝা যায় সে অনেক খুশি হয়েছে। ওর সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এরপর কয়েকদিন কলেজে গেলাম না, তাই অফিসে গেলাম। এখন কর্মীরা তাদের কাজের প্রতি প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, আর আমি আঙ্কেলের সাথে কথা বলে সবার বেতন আরো 2000 বাড়িয়ে দিলাম। 6 দিন পর আজকে কলেজে গেলাম আর সবাইকে বললাম